নিজের মেয়ের জামাইয়ের জন্য যা করছো, এই সবের এক চুলও তো মেয়ের জন্য করনি কখনো। পরের বাড়ির বউয়ের জন্য আমি এত টাকা খরচ করব কেন শুনি? মা, আমি পরের বাড়ির বউ, আর তোমাদের কিছু না। জেরিন বেগম লুকিয়ে হেসে বলে, না, আমাদের জামাই আছে, আর কি লাগবে? হিমি হিংসায় জ্বলে উঠে বলে, একটাও খাবার খেতে দিব না তোমাদের জামাইকে, বলে দিলাম আমি। জেরিন বেগম হিমির কান টেনে ধরে বলে, এত হিংসুটে কবে থেকে হলে শুনি? নিজের বরকে হিংসে করা। হিমি নিজের কান ঘষতে ঘষতে বলে, আমার কানের 12টা যার কারণে বেজেছে, আমি তার 13টা বাজাবো দেখো। কথাটা বলেই হনহনিয়ে চলে যায় সে। রুমে এসে নিজের কথা বলছে সে। অসহ্য লোক। ওই বেটা আসতে না আসতে আমার ভাগেরটা নিয়ে নিয়ে নিল। ছি! তোর ভাগের টার দিকে সবার নজর থাকে, তাই না? লাফিয়ে উঠে পড়ল হিমি। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে রাগ করার ভাব নিল। লোকটা নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে তার রুমের ভেতর প্রবেশ করলো। চারপাশে চোখ বুলিয়ে বলে, সবটা আগের মতোই আছে দেখি। আচ্ছা, তোরা এত রান্না বান্না কার জন্য করছিস? কেউ কি আসবে নাকি? হিমি তার কথার জবাব না দিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, কেন ফিরে এসছো আমাদের জীবনে আবার? শান্তি মতো কি থাকতে দেবে না? যদি বাবা তোমাকে দেখে তাহলে কি হবে সেটা ধারণা আছে তোমার? লোকটা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে হিমির দিকে। হিমি বুঝলো না কেন এমন করে তাকিয়ে আছে সে। লোকটা হঠাৎ করেই প্রশ্ন করলো, তুই নাকি কবে ফুটো করলি রিমু? এতটুকু বয়সে নাক কেন ফুটো করলি তুই? সর্বনাশ! এবার কি বলবো? মনে মনে বলল হিমি। তবে তার সামনে প্রকাশ করলো না নিজের ভয়টাকে, বরং শান্ত থেকে রাগী গলায় বলে, আমার নাক আমার ইচ্ছা, যা খুশি তাই করব, তোমার তাতে কি? লোকটা কিছু বলবে তার আগেই কলিং বেল বেজে উঠল। হিমি ছুটে বেরিয়ে এসে দরজা খুলে দিল। মনে করেছিল হৃদ এসেছে, তবে না, হিমির বাবা এসেছেন দুহাত ভর্তি বাজার। হিমি তাকে সাহায্য করলো। বাবা হিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কেমন আছো মা? বুকে মাথা রাখলো হিমি। পিতাকে সম্মান করে সে, তার সাথে বেশ ভালোবাসে। চোখ ভর্তি জল নিয়ে বলে, তোমাকে ছাড়া ভালো নেই। হিমির বাবা তাকে জড়িয়ে ধরল। বাবার বুকে মাথা পেতে সে নিঃশ্বাস নিল। অনেক ভালোবাসে নিজের পিতাকে সে, অনেক সম্মান করে। জেরিন বেগম রহিমাকে কিচেনের কাজ বুঝিয়ে দিয়ে নিজে বেরিয়ে এলেন ডাইনিং রুমে। গরম লাগছে তাই উনি বেরিয়ে একটু জিরিয়ে নেবেন ভেবেই চেয়ার টেনে বসে পড়লেন। হিমি এসে পানি ছেলে দিল। উনি পানিটা খেয়ে তাকে উদ্দেশ্য করে বলে, জামাই কতক্ষণে আসবে বলেছে? তা তো জানি না, আর উনি কিছু বলেইনি। আসার হলে আজ শেষ করে চলে আসবেন। জেরিন বেগম হিমির কথায় অসন্তুষ্ট হলেন। খানিকটা কপাল কুঁচকে হিমিকে প্রশ্ন করে, এ আবার কেমন কথা? তুমি জানো না সে আসবে কিনা? স্ত্রী হও তার, তার সব সম্পর্কে সবটা জানার অধিকার আছে। আচ্ছা হিমি, তোমাদের মাঝে সব কিছু ঠিকঠাক আছে তো? সাধারণ স্বামী স্ত্রীর মতো থাকছো তো তোমরা? জেরিন বেগমের মুখে এমন থমথমে প্রশ্নের সম্মুখীন হয়ে একটু থতমত খেয়ে যায় হিমি। জেরিন বেগম যদিও এমন করে কথাটা বলতে চাননি, তবে উনি তো মা। মেয়ের নিজের সংসার ঠিকঠাক সামলাতে পারছে কি না তা তো জানতে হবে। যদি না পারে তবে তাকে হাতে ধরিয়ে শিখিয়ে দিতে হবে তাকে। তার প্রথম থেকেই মনে হতো হিমি আর হৃদ সাধারণ স্বামী স্ত্রীর মতো থাকে না, কোনো একটা দূরত্ব তাদের মধ্যে আছেই। কিন্তু সেটা কি? তাই আজ এই প্রশ্নটা করলেন হিমি। না হলে মা হয়ে কখনো এমন কথা মুখে আনতেন না। হিমি খানিকটা সময় চুপ থেকে আস্তে করে জবাব দেয়, সব কিছু ঠিকঠাকই আছে মা। আচ্ছা তুমি থাকো, আমি ওনাকে জিজ্ঞেস করি। হিমি চলে যায় রুমে। এসেই হৃদকে ফোন লাগায়। প্রথমবার রিং হলো, তবে রিসিভ করলো না কেউ। ফোনটা কেটে সে ওয়াশরুম থেকে অজু করে এসে নামাজ আদায় করলো। নামাজের মধ্যেই ফোনের বিকট শব্দে কান বাজতে লাগলো। নামাজ শেষ করে উঠে গিয়ে ফোনটা ধরলো সে। হৃদ কল ব্যাক করেছে দেখে সেটা রিসিভ করলো সে।
প্রথমে সালাম দিল হিমি। আসসালামু আলাইকুম। ফোন ধরছিলে না কেন? হিমি নাক মুখ কুচকে বলে, ডাক্তার সাহেব, বউ সাজরা, বউ সালাম দিয়েছে তো জবাব দিন। জবাব দিয়েছি। কোথায় শুনতে পাইনি তো? মনে মনে। এবার বলো, ফোন ধরছিলে না কেন? না, মনে মনে নিলে হবে না, সুন্দর করে জবাব দিন। ওয়ালাইকুম আসসালাম। হৃদ থামলো। বউ তার সাথে মজা করছে, তবে সে মজা করার মুডে নেই, তাই ফের বলে, দেখো রিমঝিম, আমি এখন একটু মজা করার মেজাজে নেই। এখন হেয়ালি না করে বলো, ফোন ধরছিলে না কেন? নামাজ পড়ছিলাম তো। ও। শ্বাস নিল হৃদ। হিমি ফোন কানে ধরেই বিছানায় সোজা হয়ে ধপ করে শুয়ে পড়ল। হৃদের গভীর নিঃশ্বাসের শব্দ অপর পাশ থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে হিমি। হৃদ বেশ সময় চুপ থাকলো। নীরবতায় কেটে গেল অনেকটা সময়। হিসেবহীন সময় কেটে গিয়ে এবার প্রশ্নের ধারালো ছুরি ছুড়ল হৃদ। ফোনটা কার? জানি না। হিমির এমন কথা শুনে হৃদের কপাল কুঁচকে এলো। পা দুটো থেমে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে তাকায় আশেপাশে। আপাতত সে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করছিল। তবে হিমির এমন করার অর্থ না বুঝে ফের প্রশ্ন করল, মানে? জানি না মানে জানি না, আপনার জানতে ইচ্ছে করলে এসে জেনে যান। হৃদ এবার বুঝলো ব্যাপারটা। সোজা হয়ে দাঁড়িয়ে স্লো ভয়েসে বলে, তাই ম্যাডাম এত নাটক করছেন কেন? সোজাসুজি বললেই তো পারেন যে আপনার আমাকে দরকার। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলে সময় কেন নষ্ট করছেন? আমি কখন বললাম আমার আপনার দরকার? বলেননি, তবে আমি বুঝে গিয়েছি। আপনি কচু বোঝেন। শুনুন, এই ফোনটা আমার। আর হ্যাঁ, মা আপনার জন্য রান্না করে বসে আছে। আমার আপনার দরকার নেই। আসলে আসেন, না আসলে না আসেন, এতে আমার কিছু নেই। ভদ্রলোকের মতো এসে জামাই আদর খেয়ে তারপর আবারও ভদ্রলোকের মতো চলে যাবেন বলে দিলাম। একটু আমাকে খোঁজ করার দরকার নেই। আল্লাহ হাফেজ। আমার নামাজ পড়া এখনো বাকি। কল কেটে দেয় হিমি। ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল হৃদ। মেয়েটার হঠাৎ করে কি হলো, এমন করছে কেন? হৃদ বুঝলো না হিমিকে, তবে তার হিমির সাথে কথা বলাটা খুব দরকার। আনমনেই হৃদের চোখ যায় হসপিটালের করিডোরের দিকে। রূপা এক দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই রূপা হাত নাড়ায়। তবে হৃদ কোনো পাত্তা না দিয়ে সোজা বেরিয়ে এলো হসপিটাল থেকে। রূপা তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে আনমনেই বলে, তুমি আমার হৃদয়ে লুকিয়ে থাকা এক অদ্ভুত মায়া, যাকে ছেড়ে থাকা যায় তবে ভুলে থাকা যায় না। হয়তো এত বছর আমি একটা ভুল করেছি, তবে আর করব না, প্রমিস। কিছু বলতে না পারা আর বললেও বোঝাতে না পারার পরিস্থিতিগুলো শ্বাসকষ্টের কারণ হয়, জানিস রিমু? দুপুরে সময় ছাদের একটা দোলনায় বসে আছে হিমি। তার সামনে একটা টুল করে বসে আছে লোকটা। চোখটা ছাদের বাউন্ডারির বাহিরে তাকিয়ে আছে। কি যেন খুঁজছে সে। হিমি ভাবলো কি খুঁজছে। বেশ সময় পর নিচ থেকেই উত্তর পেল সে। লোকটা শান্তি খুঁজছে। চোখের নিচে কালি পড়েছে বেশ, হয়তো ঘুম হয় না। হিমি একটু অবাকই হয়ে যায়। ছেলেটার চুলও কখনো এলোমেলো হতো না। আজ সে কতটা অগোছালো হয়ে বসে আছে, তাও শান্তভাবে। সবটাই হলো ভাগ্যের লীলা খেলা। তুমি যা করবে ঠিক সেটাই তুমি ফিরে পাবে। হিমি একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর সে একটু নড়ে চড়ে উঠে বসে। শান্ত গলায় কৌতূহলী হয়ে বলে, যার জন্য ছেড়ে গেলে সে কোথায়? লোকটা তাকায় হিমির দিকে। বুক ফাটা কষ্ট নিয়ে মুখে হাসি টেনে বলে, বিধাতা আমার জন্য কাউকে বানায়নি। আমি যাকে চেয়েছি সে চেয়েছে অন্য আরেকজনকে। আমি যাকে ভালোবাসি বলি সে সেটাকে ভুল বলে। যার জন্য ছাড়লাম নিজের আপনজন, সে বুঝিয়ে দিল আমি তার আসলেই পরজন। আমি তার কাছে কিছুই না। হিমি কপাল কুঁচকে তাকিয়ে থেকেই গম্ভীর গলায় বলে, তো এখন কি চাও আমাদের কাছে তুমি? ছেড়ে চলে যাওয়ার সময় মনে ছিল না? একবার নয়, 1000 বার বুঝিয়ে বলেছিলাম, কিন্তু না, তুমি কি তখন শুনেছিলে? তবে আজ কেন আমি শুনবো তোমার কথা? লোকটা মাথা নত করে নিল। এত কড়া কথা বলার সময় গলা ধরে আসছিল হিমির। তবুও নিজেকে শক্ত করে সেই কথাগুলো বলেছে। কারণ মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। যখন সেটা অতিক্রম করে তখন সবটাই বিরক্ত ও রাগে পরিণত হয়। তাই তো অতি প্রিয় মানুষটা আজ বিরক্তিকর মানুষ বলে মনে হচ্ছে হিমির নিকট। দীর্ঘশ্বাস ফেলে হিমি তখনই ছাদের দরজায় খুলে
রহিমা বলে। আম্মা, জামাই আইছে, নিচে চলেন। রহিমার কথা শুনে কপাল কুঁচকে এলো লোকটার। হিমি উঠে যায়, সিঁড়ি দিয়ে নামতে নিবে, তখনই সে বলে। জামাই এসেছে মানে? কার জামাই? কোন জামাই? হিমি কোনো কথা না বলেই নিচে নেমে যায়। হৃদ এসেছে শুনেই সে নেমেই তাকে খুঁজতে লাগলো, তবে বসার ঘরে কোথাও তাকে পেল না। কৌতূহলী হয়ে নিজের ঘরে উকি দিল। দরজাটা একটু খুলে মাথা ঢুকিয়ে দেখার চেষ্টা করলো হৃদ আছে কিনা। তখনই খপ করে হাত ধরে নিজের উপর ফেলে দিল কেউ একজন। ভয়ে খামচে ধরলো সামনে থাকা মানুষের বাহু। চোখ মুখ খিচে বন্ধ করে আছে সে। কয়েক মুহূর্ত পর যখন কোনো ব্যথা অনুভব করলো না, তখন সে পিট পিট করে চোখ মেলে তাকায়, আর সামনেই হৃদকে দেখে চমকে যায়। হৃদ হাসি মুখে বলে, হ্যালো ম্যাডাম, খুব সরি। আসসালামু আলাইকুম। এবার সালামের উত্তর নিন, আর হ্যাঁ, সুন্দর করে আমাকে শুনিয়ে, বুঝলেন? হিমি কপাল কুঁচকে তাকায় হৃদের মুখের দিকে। তার সাথে মজা করছে হৃদ, কিন্তু আপাতত সে মজা করার জন্য একটুও প্রস্তুত নয়। যখন সে মজা করেছিল তখন কেমন কথা বলেছিল লোকটা, সেই কথা কি সে ভুলে গিয়েছে নাকি? হিমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। হৃদের পছন্দ হলো না ব্যাপারটা, তাই সে প্রশ্ন করে, কি ব্যাপার ম্যাডাম, কথা বলছেন না যে? আমি শুধু আপনার জন্য সেই সুদূর হসপিটালের সব কাজ রেখে এসেছি, আর আপনি এখানে গাল ফুলিয়ে রেখেছেন। তা বলি, আমি কিন্তু গাল ফুলিয়ে রাখা মেয়েদের বেশ পছন্দ করি। আর কিছু বলার আগেই হিমির তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখীন হয় হৃদ। বউ তার বেশ জেলাস ফিল করে, এটা তার মজার ব্যাপার। হিমি হৃদের দিকে তাকিয়ে বলে, সেই সুদূর হসপিটাল থেকে আপনাকে আসতে কে বলেছে? আমার বউ। না, আমি কারো বউ না। যদি বউ হতাম তাহলে কাল রাত থেকে এই পর্যন্ত কেউ না কেউ আমার খোঁজ খবর নিত। আর তা কি করে নিতাম? আমি কি দিয়ে নিয়েছি? ব্যস্ত ছিলাম বউ। তা তো শুধুই আমার বেলায় সব বুঝি আমি। হৃদ আর চোখে দেখলো হিমিকে। এবার সে বলে, বউ থাকলে ঠিকই খোঁজ খবর রাখতাম, তবে আমার বউ নেই। আছে একখানা প্রেমিকা, তাও আবার হিংসুটে প্রেমিকা। কথায় কথায় গাল ফুলিয়ে বসে থাকে। এখন আমার কাজ হলো তার রাগ ভাঙানো। হিমি কিছু বুঝে ওঠার আগেই থ হয়ে যায়। নিজের অজান্তেই হাতটা তার বাম গালে চলে যায়। চোখ দুটো বড় বড় হয়ে এসেছে তার। হৃদ একটু হেসে চলে যায় ওয়াশরুমের দিকে। গালে হাত দিয়ে হতবুদ্ধি হিমি বিড়বিড় করলো। লোকটা এটা কি করলো? প্রায় 5 মিনিট পর বেরিয়ে আসলো হৃদ। হিমিকে এখনো ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ মাথা দুদিকে ঝাঁকিয়ে এগিয়ে এলো। টাওয়ালটা হিমির মুখের উপর ছুঁড়ে মেরে বিছানায় ধপ করে বসে পড়ল। ক্লান্তি মাখা গলায় বলে, আমি অনেক ক্লান্ত, রাতে ঘুমাতে পারিনি। এখন ঘুমাবো, 2 ঘন্টা পরে ডেকে দিও, এরপর তোমরা কথা শুনবো, কেমন? হিমির হুঁশ ফিরল। মাথা নত করে আছে সে। হৃদ কপাল কুঁচকে তাকায়। একটু ডাকলো সে। রিমঝিম। কোনো সারা শব্দ করল না হিমি। চুপচাপ নিজের স্থানে মাথা নত করে দাঁড়িয়ে রইল, যার অর্থ বুঝল না হৃদ। কিছু সময় তাকিয়ে থাকার পর বুঝতে পারল কেন হিমি দাঁড়িয়ে আছে এমন করে। বুঝতে পেরেই ঠোঁট কামড়ে হাসলো। হিমির দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলে, ওরে আমার লজ্জাপতি। লজ্জায় এবার মাথা আরো নত করে নিল হিমি। ছি, লোকটা তার কাণ্ডের উপর সে তাকে আবার লজ্জাপতি বলে ডাকছে। হিমি এত লজ্জা রাখবে কোথায়? তখন হিমির গালে টুপ করে একটা কিস করেছিল হৃদ। ফুলিয়ে রাখা গালটা চুপসে গিয়েছিল, আর সেই সামান্য স্পর্শ এখন তার লজ্জার কারণ। লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে আছে হিমি। হৃদ এবার নিজের চুলগুলো এলোমেলো করতে করতে বলে, কিছু সময় আগে বকবক করছিল, আর এখন কোনো কথাই নেই। ভালোই হলো, রোজ এমন করে বউয়ের মুখ বন্ধ করব। আম্মা, জামাই নিয়ে খাইতে আসো। রহিমা খালা দরজার ওপাশ থেকে কথাটা বলেই ছুটে গেল আবারও কাজে। হিমি নড়ে চড়ে ওঠে। হৃদ একটা শ্বাস ফেলে বেরিয়ে যেতে না যায় তো প্রশ্ন করলো হিমি, কোথায় যাচ্ছেন? জামাই আদর খেতে। চমকে তাকায়। বাইরে যদি হৃদ যায় তবে সম্মুখীন হতে হবে সেই লোকটার সাথে। হৃদকে থামিয়ে হিমি বলে, একটু পরে যান না। হৃদ থামে, কপাল কুঁচকে বলে, কেন? আঙ্গুলে ওড়না পেঁচাতে লাগলো হিমি। মিনমিন সুরে বলে, এমনি একটু পরে যান। না, আমি এখনই যাব। আফটার অল
প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে জামাই আদর পাওয়ার সৌভাগ্য হচ্ছে আমার। তা যে দেরি করলে তো আমি লস, তাই না? তো চলো। হিমি হাত ধরে নিজের সাথে নিয়ে যেতে লাগলো হৃদ। বেশ অস্বস্তিতে পড়লো মেয়েটা। কি করবে সে? হৃদকে কি সত্যিটা এখনই বলে দেবে, নাকি পরে শান্তভাবে বলবে? কোনটা? অস্থির হিমি হাঁসফাঁস করে হৃদকে বলে, এই যে শুনুন। জি ম্যাডাম, এখন কোনো কথা নয়, পরে বললেই বেশি খুশি হব। হৃদের এখন কথার মাঝেই তারা ডাইনিং টেবিলের সামনে এসে উপস্থিত হলো। হিমির হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় হৃদ। জেরিন বেগম এগিয়ে এসে চেয়ার টেনে বসতে বলেন। হৃদও বসে পড়ল সুন্দর করে। চোখ ফিরিয়ে হিমিকে দেখল হৃদ। হিমি বারবার আশেপাশে চোখ বুলিয়ে কাউকে খুঁজেই চলেছে। হৃদের তাকানোতে চোখাচোখি হয় দুজনের। সে ইশারায় নিজের পাশে বসতে বলল। হিমি প্রথমে মাথা নাড়িয়ে না বলে, তবে চোখ রাঙিয়ে তাকাতেই সে ভদ্র মেয়ের মতো করে বসে পড়ল চেয়ারে। হিমির বাবা উপস্থিত হলেন সেখানে। হৃদ তার সাথে কৌশল বিনিময় করল। সবাই খাবার আরম্ভ করতেই হঠাৎ হিমির পাশের চেয়ার টেনে একজন বসলো। হৃদ খাবারে মনোযোগী ছিল। হিমি আটকে নিজের মায়ের দিকে তাকায়। সেও হিমির দিকে তাকিয়ে আছে। লোকটা হৃদকে দেখে হিমির কানের কাছে নিচু স্বরে বলে, ছেলেটা কে? খাবার গলায় আটকে এলো হিমির। কি উত্তর দেবে সে? এখন যদি সে বলে হৃদ তার স্বামী, তবেই খাবার টেবিলে এক দফা তাণ্ডব চালাবে এই লোকটা। তাতে নিশ্চিত হিমি। অসহায় চোখে নিজের মায়ের দিকে তাকায় সে। জেরিন বেগম কোনো কথা বলছেন না। লোকটাকে দেখে মুখ কালো করে আছেন। হৃদ খাবার মাঝে দেখলো হিমিকে। হিমিও তাকায়। হৃদ ইশারায় জিজ্ঞেস করে, কি সমস্যা, খাবার খাচ্ছ না কেন? ফাঁকা ঢোক গিলে মাথা নাড়িয়ে কিছু না বুঝিয়ে খাবারে মনোযোগী হলো। হঠাৎ করেই খাবার আটকে যায় আবারও গলায়। কাশি দিতে লাগলো হিমি। হৃদের গ্লাসের পানি এগিয়ে দিয়ে আর লোকটা তার মাথায় আলতো করে ভাবে চড় মারতে মারতে বলে, বান্টি বান্টি আস্তে খারিমু। আশ্চর্যজনক একটা দৃশ্যতে চোখ আটকে যায় হিমির বাবার। একদিকে হৃদ হিমিকে পানি খাইয়ে দিচ্ছে, তো অন্যদিকে লোকটা তার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে। দুজনের যে মেয়েটার প্রতি অসম্ভব টান রয়েছে তা তাদের ব্যবহারেই বোঝা যাচ্ছে। হৃদের চোখ যায় লোকটার দিকে। লোকটা হৃদের দিকে তাকায়। সোজাসুজি প্রশ্ন করে হিমিকে, বললি না তো উনি কে? ওর হাজবেন্ড। হোয়াট? বলেই খাবারের চেয়ার ছেড়ে উঠে যায় লোকটা। অবাক চোখে একবার হিমিকে দেখলো, আবার হৃদকেও দেখলো। এবার জেরিন বেগম আর হিমির বাবার দিকে তাকিয়ে সে বলে, কি বলছেন আপনি? ওর বিয়ে কি করে হয়? যেমন করে সবার বিয়ে হয় ঠিক তেমন করেই হয়েছে। লোকটা অবিশ্বাসের চোখে হিমিকে দেখছে। হৃদের দিকে তাকিয়ে সে বলে, তুমি ওকে বিয়ে কেন? কথা আর বলতে পারল না, তার গলা ধরে আসছে। হিমির দিকে তাকিয়ে বলে, এতটাই পর হয়ে গিয়েছিলাম যে একবার জানানোর দরকারও মনে হলো না আমাকে। সত্যি? হিমি কাঁপা কাঁপা কণ্ঠে বলে। আসলে সবটা এতই তাড়াতাড়ি হয়েছে যে আর বলতে না দিয়ে সে চেঁচিয়ে বলে, মানে কি? তোর বয়সটাই কত? এখন পড়াশোনা ছেড়ে বিয়ে? বিয়ের 1 বছর হয়েছে মিস্টার। হৃদের কথায় তাকায় লোকটা। মাথায় হাত দিয়ে বসে পড়ল চেয়ারে। হিমি মাথা নত করে আছে, তবে সবার দৃষ্টির আড়ালে হৃদের শার্টের এক অংশ চেপে ধরে আছে। ভয়ের কারণে হৃদ সেটা বুঝে একটু হাসলো। লোকটা এবার বলে, তোমরা আমাকে এতটাই পর করে দিয়েছো? তুমি নিজেই আমাদের উপর করে চলে গিয়েছো। জেরিন বেগম একটু করে বললেন। হিমি থরথর করে কাঁপছে। হৃদ টেবিলের নিচ দিয়ে তার হাতটা চেপে ধরে। হিমি তাকায়, চোখে চোখ রেখে তাকে আশ্বাস দিল হৃদ। তবে হৃদ কি জানে লোকটাকে? হিমির মনে এমন প্রশ্ন উদয় হলেই সে হৃদের দিকে তাকায়। হৃদ লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা হৃদের দিকে তাকিয়ে বলে, আপনি কেমন লোক? এই এতটুকু মেয়েকে বিয়ে করলেন, লজ্জা করলো না? না। সোজাসুজি জবাব শুনে হিমি অবাক চোখে হৃদকে দেখল। বলে কি শুনি, তার নাকি লজ্জা লাগেনি হিমিকে বিয়ে করতে। হিমি ভাবলো, এরপর নিজেই বলে, হ্যাঁ, তার তো কোনো লজ্জা লাগেনি আমায় বিয়ে করতে, বরং আমি লজ্জায় মাটিতে পড়ে গিয়েছিলাম। উনি একটুও লজ্জা পাননি, গম্ভীর হয়ে বিয়ে করছেন। হিমি দেখছিল হৃদকে সেদিন যখন সে কবুল বলেছিল।
কতটা সোজাসুজিভাবে সে কবুল বলেছে, কতটা সহজভাবে গ্রহণ করেছিল হিমিকে। সিরিয়াস মুহূর্তে তার লজ্জা পাচ্ছে। হিমি মাথা নত করে হৃদকে চেপে ধরে আছে। লোকটা এবার হিমিকে বলে, রিমু, তুই আমাকে না জানিয়ে বিয়ে করতে কেমনে পারলি? যেমন করে আপনি করেছেন ঠিক তেমন করেই, তবে পার্থক্য হলো আপনার রিমু নিজের বাবা মায়ের ইচ্ছাতেই বিয়েটা করেছে, কিন্তু আপনি তো। হৃদের মুখে এমন কথা শুনে লোকটা মাথা নিচু করে নেয়। হৃদ ঠিকই বলেছে। হিমি অবাক চোখে হৃদকে দেখল। নিজের অবাকতা বজায় রেখেই বলে, আপনি কি করে জানলেন যে উনি? হৃদ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে। জানি আমি। হিমি একটু উত্তেজিত হয়ে বলে, আপনি ওনাকে চেনেন? জানেন উনি কে? তোমার ভাই নিলয় মীর। হৃদ অবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সে অবাক হয়েছে, বেশ অবাক। তার প্রধান কারণ হলো মীরের সম্পর্কে হৃদকে কি করে জানে। হিমি তো তাকে কিছুই বলেনি নিজের ভাই সম্পর্কে। হৃদ তো এটাও জানতো না যে হিমির কোনো ভাই আছে কিনা। তবে হৃদ কী করে জানলো মীরের সম্পর্কে? হৃদের মুখে নিজের নাম শুনে মীর বলে, তো আপনি আমার সম্পর্কে জানেন? হ্যাঁ। সোজাসুজি উত্তর দিল হৃদের। মীর এবার বলে, সবটা জানেন? হ্যাঁ। হিমি মীর দুজনেই চমকে তাকায়। হিমি হৃদকে বলে, আপনি হয়তো এটা জানেন যে মীর আমার ভাই, তবে ওর সম্পর্কে সবটা জানেন না। হৃদ কিছু বলবে, তখনই শফিক ইসলাম নিজের ছেলের দিকে তাকিয়ে বলেন, এই ছেলে আর এই বাড়িতে থাকার প্রয়োজন নেই। তোমার জন্য আমি আমার জামাইয়ের সামনে অপমানিত হচ্ছি, বেরিয়ে যাও। মীরের তেরা জবাব। বাড়িটা আপনার একার নয়, এই বাড়িতে আমারও হক রয়েছে। শফিক ইসলাম তেরে এসে বলেন, কি বললে বেয়াদব তুমি? হৃদ ওনাকে থামিয়ে ধরে। অদিতকে চোখের সামনে দেখে ভয় পেয়ে যায় হিমি। মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠল সে। সবাই হিমির দিকে তাকায়। হিমি পা পিছিয়ে নিয়ে কান্না জড়িত গলায় বলে, তোমরা কান্না করতে করতে নিজের রুমের দিকে চলে যায়। জেরিন বেগমও ধপ করে চেয়ারে বসে পড়ল। মীর শান্তভাবে হিমির যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার অনেক আদরের বোন হিমি। বয়সে মীর হিমির থেকে 5 বছরের বড়, তবে সমবয়সীর মতোই বড় হয়েছে দুজনে। মীরের কলিজার টুকরা হলো হিমি, তাই তো তাকে না জানিয়ে বোনের বিয়ে দেওয়াটা মেনে নিতে পারেনি মীর। তাই তো এতটা রিয়াক্ট করলো সে। কিন্তু এখন হিমির কান্না সহ্য হলো না তার। হৃদ এগিয়ে এসে শান্ত গলায় বলে, মীর, সংসারে অশান্তি যেই কারণেই হোক না কেন, ক্ষমা চেয়ে সবটা ঠিক করাটাই বুদ্ধিমানের কাজ। সেটা তোমার নিজের সংসার হোক কিংবা তোমার বাবা মায়ের। হৃদ চলে যায় হিমির কাছে। শফিক ইসলামও চলে যান। জেরিন বেগম আনমনে হয়ে মাটির দিকে তাকিয়ে বলেন, কাউকে এতটা কষ্ট দিতে হয় না যাতে সে পরে চিৎকার করে কান্না করতে না পারে। সন্ধ্যা 6টার দিকে সময়টা। চলন্ত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে একমনে হিমি। চুলের ভাঁজে কেউ একজন খুবই আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে তাকে আরাম দেওয়ার চেষ্টায়। তবে সে তো নিজের আরামটা খুঁজেই নিয়েছে লোকটার বাহু ডোরে। হৃদের শক্ত বাহুতে আবদ্ধ হয়ে বিছানায় আধশোয়া হয়ে বসে সে। হৃদ একটু পরপর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কান্না করতে করতে চোখ মুখ লাল হয়ে আছে। তখন হৃদ আসতেই কোনো দ্বিধা ছাড়াই তার বুকে মাথা রেখে কান্না করেছিল হিমি। কান্না করার এক পর্যায়ে সে ঘুমিয়েও গিয়েছে। হৃদেতে কিছুই বলেনি, সেও মাত্র ঘুম থেকে উঠেছে। হিমি অনুভূতিহীন দৃষ্টি তাকিয়ে এবার বলে, জানেন একটি পরিবারের ঝগড়া হলে সব থেকে বেশি কষ্ট কে পায়? হৃদ কিছু বলে না, বরং হিমি নিজ থেকেই বলে, পরিবারের মেয়ে। আর তা যদি হয় বাড়ির একমাত্র মেয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা মেয়ে মানুষ, আমাদের বিয়ের আগে সব থেকে কাছে মানুষ বলতে থাকে প্রথমে বাবা, তারপর ভাই, আর বিয়ের পর স্বামী সন্তান। কিন্তু যেই মেয়েটার বাবা ভাই তার চোখের সামনে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ করতেই থাকে, সে কেমন করে খুশি থাকে বলেন তো? আমার কষ্ট হয় অনেক, জানেন, যখন চোখের সামনে দেখতাম ভাই আর বাবা ঝগড়া করছে, একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। আমি আর ভাইয়া ছোট থেকেই অনেক ফ্রেন্ডলি, সব কিছুই একে অপরের সাথে শেয়ার করতাম। সুখ দুঃখ কিছুই গোপন থাকতো না আমাদের মাঝে।
ভাইয়া স্টুডেন্ট হিসেবে বেশ ভালো ছিল। সে আমার দাদি বাড়িতে থেকেই পড়াশুনো কমপ্লিট করবে বলে চলে যায় সেখানে। এই পর্যন্ত সবটাই ঠিক ছিল। দাদিদের ওখানে যাওয়ার আগেও ভাই আমার সাথে, এমনকি বাড়ির সবার সাথে খুব ভালো ব্যবহার করতেন। কিন্তু ওনার ওখান থেকে ফেরার পর থেকেই কেমন যেন চেঞ্জ হয়ে গেলেন। ওনার সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ করে উনি এসেছেন বাড়িতে। তখন থেকেই ওনার পরিবর্তনগুলো লক্ষ্য করলাম। সব থেকে বড় পরিবর্তন হলো ভাইয়া স্মোকিং শুরু করলো, যেটা সবার আগে আমি নিজ চোখে দেখলাম। সেদিন ওকে অনেক বুঝিয়েছি, তবে আমার একটা কথাও কানে নেয়নি। দেরি করে ঘুম থেকে ওঠা, সবার সাথে খেতে না বসা, লেট নাইট পার্টি, অতিরিক্ত বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করা, এগুলো কোনোটাই আগে ওর ছিল না। কি সব নতুন বখাটে ছেলেদের। ভাইয়া বাড়ি এসে বাবাকে টাকা দিতে বলেন। কিসের জন্য জিজ্ঞেস করতেই সে বলে ওনাকে বিয়ে করবে। সেদিনের কথাটা শুনে একদমই ভেঙে পড়েছিল সবাই, যখন বাবার সাথে বেয়াদবি করেছিল ভাইয়া। হৃদ এর মাঝে প্রশ্ন করে, কি বেয়াদবি করেছিল? ভাইয়া এতদিনে নিজের সীমা অতিক্রম করেছিল। তার পেছনে বাবা অনেক টাকা লস করেছে। এখানে মারামারি, ওখানে ভাঙচুর, সবটা সে করতো, আর তার ক্ষতিপূরণ দিত বাবা। অনেক কিছু হয়েছে, কিন্তু আমি বলতে চাইছি না। ভাইয়া যাকে পছন্দ করতো তাকে বিয়ে করবে। বাবার কাছে টাকা চাইলো, বাবা এক শব্দেই মানা করে দিল। কিন্তু তাতেই হলো বিপত্তি। ভাইয়া রাগে গজগজ করতে করতে জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। বাবা ওনার গায়ে প্রথমবার হাত তুললেন। থাপ্পড় খেয়েও সে থামেনি, তেড়ে এসেছিল বাবার দিকে। আমি থামিয়েছিলাম বলে হিমি থামলো। হৃদ জিজ্ঞেস করলো, কি হলো, থামলে কেন? হিমি আর একটু লেপটে গেল হৃদের সাথে। নিজের মুখ গুজলো হৃদের উষ্ণ বুকে। মনে হচ্ছে সে আজ সত্যি বিড়ালছানা হয়ে নিজের অসভ্য ডাক্তারের সাথে লেপটে আছে। গভীর গভীর নিঃশ্বাস ফেলেছে। হৃদ এতে করে স্লো ভয়েসে বলে, বউ এমন করে গভীর নিঃশ্বাস নিয়ে আমাকে নেগেটিভ ফিল কেন দিচ্ছ? পরে কিছু করলে তো বলবে আমি অসভ্য ডাক্তার। আমাকে একটু শান্তি মতো তোমার কথাটা তো শুনতে দিবে নাকি? হিমির কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। লজ্জায় লাল হয়ে পড়ল, কিন্তু হৃদকে ছাড়লো না, বরং আরও চেপে ধরে রইল। হৃদ দুষ্টু হেসে বলে, বুঝছি, আমার বউটা আমার ভালোবাসা চাইছে। হিমি চেঁচিয়ে বলে ওঠে, নিজেকে ছাড়িয়ে নিয়ে, ছি, আপনি কি অসভ্য! সব সময়ই সিরিয়াস মুহূর্তে এমন করেন কেন? হ্যাঁ, হিমির দিকে একটু ঝুঁকে এসে তার নাক টেনে দিল হৃদ। আমি এমন করবই ম্যাডাম, কারণ আমার 10টা না 5টা না, একটাই মাত্র বিড়াল ছানার বউ। তাকে আদর যত্ন করব না তো কাকে করব শুনি? এমনিতেই বউটারে 1 বছর ধরে দূরে রাখছি। তবে তোমাকে এখন নিজের থেকেও আর দূরে যেতে দিব না রিমঝিম। তুমি যথেষ্ট বড় হয়েছো, এবার সংসার শুরু করব। চুটিয়ে সংসার করব, কোনো ছাড়াছাড়ি নাই। লজ্জায় মাথা নত করে নিল হিমি। হৃদের শেষ কথাগুলো ঠিক করে মস্তিষ্কে বাজতেই লজ্জায় নুয়ে পড়ল সে। হৃদ তা দেখে হাসল। একটু করে এক আঙ্গুল দিয়ে তার দিকে থুতনি উঁচু করে ধরে নিজের মুখোমুখি করলো। মুখ এগিয়ে নিয়ে কপালে নিজের ওষ্ঠ স্পর্শ করতেই খামচে ধরল হৃদের বুকের দিকের শার্টের অংশ হিমি। চোখ খিচে বন্ধ করে আছে সে। মুখ নিয়ে চোখের পাতায় ও ঠোঁট স্পর্শ করল সে। শিরশির করে উঠল সমগ্র দেহ। জোরে নিঃশ্বাস ফেলতেই হৃদ তার কানের লতিতে আলতো করে কামড় দিল। ফিসফিস করে বলে, তোমার চোখের পানি আমার সহ্য হয় না রিমঝিম। তোকে এমন অবস্থায় দেখলে নিজেকে বিধ্বস্ত লাগে। আমার সমগ্র পৃথিবী এলোমেলো হয়ে যায়। প্লিজ আমার সামনে আর কান্না করো না। হৃদকে শক্ত করে জড়িয়ে ধরল হিমি। হয়তো হৃদের বুকে একেবারে মিশে যেতে চায়। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। হৃদ তার পেছনে বেকাবু হলো। মুখ নিয়ে স্পর্শ করলো তার গালে। এলোমেলোভাবে ছুঁয়ে দিতে চাইল প্রেয়সীকে। স্পর্শ বেসামাল হতেই কেঁপে উঠল হিমি। ভালোবাসেন আমায়? গলায় মুখ গুজে দিল হৃদ। জবাবটা পেল বোধহয় হিমি। হৃদের দিকে সে নিচ থেকে বাড়িতে দেয়। জীবনে প্রথম এতটা কাছ হতে পুরুষাদের স্পর্শ অনুভব করতেই চোখ খুলে তাকায় হিমি। হঠাৎ করেই ফোনের বিকট শব্দ হতেই হৃদ চমকে উঠে দাঁড়ায়। নিজেই নিজেকে বকা দিতে লাগলো। হিমিকে ছোট করে বলে, সরি, আসলে কিছু না বলেই হৃদ চলে যেতে নেয়। তখনই হাত ধরে নেয় হিমি। এগিয়ে এসে হৃদের বুকে মাথা রাখলো। লজ্জা নাকি কষ্ট সেটা সে জানে না।
হিমির মাইন্ড ডাইভার্ট করতে পেরে হৃদ হাসলো। মেয়েটা কান্না করতে করতে অবস্থা খারাপ করে ফেলেছে। হিমি হৃদের মুখে মাথা রেখে এবার বলে, শুনলেন না তো আমার ভাইয়া কি করেছিল? যেই কখনো বাবা আমাকে চোখ রাঙিয়ে কথা অবধি বলেনি, সেই প্রথম আমার নিজের ভাই আমাকে চড় মেরেছিল একজন মেয়ের কারণে। ছোটবেলা থেকে একটা কথা বেশ শুনতে পেতাম যে একজন মেয়ে চাইলেই নাকি একজন ছেলেকে পৃথিবীর সব থেকে ভালো পুরুষ করতে পারে, আবার সেই মেয়ে চাইলেই তাকে পৃথিবীর নিকৃষ্টতম পুরুষ বানাতে পারে। নারীর কারণেই সংসার সাজে, আবার নারীর কারণেই সাজানো সংসার নষ্ট হয়। আমি সেই মেয়েকে কিছুই বলছি না, তবে আমি বলছি নিজের ভাইকে, ও কেন সেই মেয়ের কারণে আমাদের ছেড়ে গেল? আমরা কি তাদের মেনে নিতাম না বলেন? হিমি ফের কান্না করতেই হৃদ শান্ত গলায় বলে, একটু আগে যা হয়েছে সেটা বুঝি পুনরায় করতে হবে বউ? কান্না করলো না হিমি। লোকটা দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। হৃদ বসলো হিমির পাশে, ঘুরে বসিয়ে তার কাঁধে নিজের থুতনি রাখলো। শান্ত গলায় বলে, আমি চাই তোমার ভাইয়া এই বাড়িতে থাকুক, আর তার সাথে তোমার ভাবি। যখন জানবে তোমার ভাবির কথা, তখন তুমি নিজেই তাকে এই বাড়িতে আনবে। হৃদের কথায় অবাক হয়ে হিমি বলে, আপনি চেনেন ওনাকে? আর কিভাবে চেনেন? আর আমরা কেন আনবো ওনাকে? হিমি আবারও প্রশ্ন করতে যায়, তখনই হৃদ তাকে থামিয়ে দেয়। শান্ত করে বলে, উফ বউ, একটু শান্ত হও তো। এত অস্থির কেন হচ্ছ? তোমাকে অস্থির হতে দেখলেই আমার ভয় করে। হৃদের দিকে আলতো রাগ দেখাতেই সে হেসে ফেলে। এরপর বলে, জানো সেই মানুষটিকে? সে আর কেউ নয়, বরং আমার বোন মিহুল। কি? অবিশ্বাস্য গলায় শুনেই দাঁড়িয়ে পড়ল হিমি। হৃদ তাকে টেনে আবারও বসিয়ে দিল। কাঁধের উপর থেকে চুল সরিয়ে সেখানেটাই মুখ গুজে আলতো করে বলে, হ্যাঁ, মিহুল আর মীর বিয়ে করেছে। তুমি জানো যে মিহুল আর তার স্বামী বাহিরে কান্ট্রিতে থাকে। এটা মিথ্যা একটা কথা। কলেজে থাকতেই মিহুল আর মীর একে অপরকে পছন্দ করত। মিহুলের বিয়ের জন্য চাপ দেয় বাবা, তখনই সে রাগের মাথায় এসে পালিয়ে যায় মীরের সাথে। কিন্তু বলে না, অভাব হানা দিলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, তাই হলো। কিন্তু মিহুল মা আর বাবার কাছে অপরাধ করেছিল, তাই ও মীরকে রেখেই চলে এসেছে। এরই মাঝে তোমার আমার বিয়ে হলো। না তোমার বাবা মা জানতো যে মিহুলকে, আর না আমার বাবা মা জানতো মীরকে। যদি আসল পরিচয়টা তারা জানতো, তবে হয়তো আজ এত কিছু হতো না। হৃদ থামলো। এত কথা বলার স্বভাব নেই। এরপরও বলেছে বউটাকে বোঝানোর জন্য। হিমি তো থ মেরে বসে আছে। এক নিমিষে এত বড় সত্যি জানবে, এটা তার কল্পনার বাইরে ছিল। হৃদের দিকে তাকিয়ে বলে, তার মানে মেহুল আপু আমার ভাবি হয়? ছোট্ট করে উত্তর দিল হৃদ। এরপর হিমি ফের প্রশ্ন করলো, তাহলে আপনি এসব কি করে জানেন? এমনি এমনি জানি সবটা। তোমাকে বিয়ের করার আগে সবটা আমি জেনেছি, আর বাকিটা মিহুল বলেছে। তাহলে এতদিন আমাকে বলেননি কেন? তোমার সাথে একটু রোম্যান্স করার সময় পাইনি এই কয়েকদিনে। খালি হসপিটাল আর বাড়ি করেছি। তাহলে এইসব কথা কখন বলার সময় হতো বলো তো? হৃদের হেয়ালিপূর্ণ কথা শুনে ট্যাংরা চড়ে তাকাই হিমি। হৃদ হাসলো। চমৎকার। এবার হিমিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, আজ একটা কথা বলবো, তোমায় শুনবে? বলেন, তবে যদি কোনো অসভ্য কথা বলছে তাহলে খবর আছে। হৃদ হিমির গাল টেনে দিতেই বলে, আমার বউটাকে দেখলেই তো আমার অসভ্যতামি করতে মন চায়। কি করব বলো তো? হিমি চোখ বাঁকিয়ে তাকাতেই হৃদ এবার বলে, আমার বন্ধুর জনির সাথে আমার আরেকজন বন্ধু ছিল, তবে সে ছিল মেয়ে। তার নাম রূপা। রূপাকে জনি পছন্দ করতো এটা আমি জানতাম, আর রূপা আমায় পছন্দ করতো এটা জানতাম না। যেদিন রূপা আমাকে সবার সামনে প্রপোজ করে, সেদিন ওকে রিজেক্ট করে দেই, যার কারণে ও আমার উপর শোধ তোলার জন্য জনিকে আমার শত্রু বানিয়ে দেয়। আমাকে কপিবাজ বলে, অনেক কিছুই করে। তবে সবশেষ জনিকে কলেজ থেকে বের করে দেয়। রূপার নাম সে বলে দিয়েছিল, তবে নিজের ক্যারিয়ার কথা ভেবে সে জনিকে চিনে না বলেছিল। সেদিন থেকে আমাদের তিনজনের বন্ধুত্ব আর থাকে না। রূপা ঠিকই নিজের ক্যারিয়ার গড়তে পারলো সুন্দর করে। আজ তার অনেক নাম, আমিও নিজের ক্যারিয়ারে সফল হতে। জনি সে এখন নেই, তার লাইফ শেষ ওখানেই। এরপর থেকে আমার সাথে ওদের কারো কোনো সম্পর্ক থাকে না। মন ভালো করার জন্য একদিন গেলাম মায়ের সাথে একজনের হলুদ অনুষ্ঠানে। সেখানে একটা পিচ্চি মেয়ে আমার উপর আলতা ফেলে দিয়েছিল। প্রথম নজরেই ভালো লেগেছিল তাকে, তবে মনের কোণে রূপার দেওয়া আঘাত থেকে আর কোনো নারীর প্রতি বিশ্বাস আসে না। তবে ওই পিচ্চিকে বিশ্বাস করতে আমার বেশ মন চেয়েছিল।
আর সেই পিচ্ছি আমার বউ। কিন্তু রূপা নিজের ভুল বুঝতে পেরে এখন আমার জীবনে ব্যাক করতে চাইছে। উনি কেন বেক করবেন? উনি কেন ব্যাক করবেন? আপনি ওনাকে ফোন দেন তো আমাকে, ওনার সাথে কথা বলবো। হৃদের ফোনটা টেবিল থেকে নিয়ে সে রূপার নাম্বার খুঁজতে লাগলো আর পেয়ে গেল। কল লাগাতেই প্রথম রিংয়েই ধরল রূপা। অপর পাশ থেকে বলে, আমি জানতাম শাহরিয়ান তুমি একদিন না একদিন ঠিকই আমাকে কল করবে। বলো কোথায় আসতে হবে? কোথায় আসতে হবে? কোথাও আসতে হবে না, আপনি আমার স্বামীর থেকে 100 হাত দূরে থাকুন। রূপা থতমত খেয়ে যায়। অবাক হয় হৃদের ফোনে কোনো মেয়ে কণ্ঠস্বর শুনে। কনফার্ম হয়ে সে বলে, আপনি কে? রং নাম্বারে কল দিয়েছেন? রূপা কল কাটতে নেবে তখনই হিমি বলে, আমি একদম সঠিক নাম্বারে কল দিয়েছি, কিন্তু ভুল মানুষের কাছে। হিমি প্রচুর রেগে আছে। তার বরকে অন্য কেউ দিতে চায়, এটা সে কখনো মেনে নিবে না। আর সে থাকতে তো ভুলেও না। রেগে গিয়েও বলতে লাগলো, আমি আপনাকে এটা বলার জন্য কল দিয়েছি যে আমার জামাইয়ের বউ আছে, আর তা হলাম আমি। তাই আমার বর থেকে 100 হাত দূরে থাকবেন। একদমই মনে করেন না যে আমার বরকে বাঁচানোর জন্য কেউ নেই। আমি আছি, তার বিড়াল ছানা বউ। তো 100 হাত দূরে থাকবেন ওনার থেকে, আর ভুলেও কখনো ফোন দেবেন না। রূপাকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল হিমি। কল কাটার পরেই রূপা উঠে দাঁড়ায়। সে নিজের কাপড় গুছিয়ে নিচ্ছে। আজ সে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে একেবারের জন্য। কারো লাইফে সেকেন্ড জিনিস হওয়ার ইচ্ছে তার নেই। এমনিতেই তার পাপ অনেকের উপর, কাউকে আলাদা করে আর পাপ কামাতে চায় না সে। তাই হৃদের জীবন থেকে দূরে সরে যাওয়াটাই শ্রেয় বলে মনে হলো। হিমি কল না করলেও সে এখানে থাকতো না। নিজের চোখে পানি মুছে সে চলে যায়। আর হয়তো কখনো আসবে না এই শহরে, এই দেশে। সময়টা এখন হৃদের বাড়ির বসার ঘরে। থমথমে পরিবেশে সবাই বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। হিমির পরিবার আর তার সাথে হৃদের পরিবার সবাই আছে। মীর আর মিহুল মাথা নত করে দাঁড়িয়ে আছে। এই দুই পরিবার ছাড়া আরও একজন উপস্থিত আছে, আর সে হলো তন্ময়। তন্ময়কে এখানে দেখে বেশ চমকে ছিল হিমি। তবে যখন জানলো যে তন্ময় তুষিকে বিয়ে করতে চায়, তখন মাথায় হাত পড়েছিল তার। তন্ময় তার কলেজের স্যার, আর সে তুষিকে পছন্দ করে এটা সে জানতই না। সাইদ রহমান আর শফিক ইসলাম একে অপরের দিকে তাকিয়ে আছেন নিরাশ ভঙ্গিতে। দুই বন্ধু আজ চুপ, একদম চুপ। সবাইকে চুপ থাকতে দেখে এবার হৃদ নিজেই প্রথমে বলে, আমি জানি যা কিছু হয়েছে তা ফিরে আসার মতো নয়, তবে এখন কি তোমরা ঝগড়া আর মনোমালিন্যতাকে আরও বেশি বাড়তে দেবে? সাইদ রহমান আর শফিক একসাথে বলে, না। তাহলে ওদেরকে মেনে নাও তোমরা। মীর এখন আগের মতো আর নেই, ওর পরিবর্তন হয়েছে। মীর আর মিহুল যেই ভুল করেছে তার শাস্তি ওরা এতদিন পেয়েছে। এখন আর ওদের আমার মতে কোনো শাস্তির প্রয়োজন নেই। যদি তোমাদের কাছে মনে হয় যে ওদের আরও শাস্তির প্রয়োজন, তবে দিতে পারো। শফিক, তুই আর আমি চেয়েছিলাম আমাদের এক ছেলে মেয়েকে বিয়ে দিয়ে বন্ধুত্বকে আত্মীয়তার সম্পর্কে পরিণত করব। কিন্তু দেখ ভাগ্য কি, আমাদের সব ছেলে মেয়েরাই একই কাজ করে, আমাদের গভীর থেকে গভীরতর আত্মীয়তার সম্পর্ক গড়ে দিল। শফিক ইসলাম হাসলেন। ওনার হাসি দেখে সবাই হেসে দিল। মিহুল আর মীরকে তারা মাফ করে দিয়েছেন। আর মিহুলকে ঘরের বউ হিসেবে গ্রহণ করলো জেরিন বেগম। উনি মিহুলকে জড়িয়ে ধরে বলেন, আমার এক মেয়ে এক, বিদায় দিলাম আজ, আর অন্য মেয়েকে ঘরে তুললাম। তখনই মালিনী বেগম হিমিকে বলেন, আজ থেকে আমার ঘরের মেয়ে আমার কাছেই থাকবে, কোনো অনুষ্ঠানের দরকার নেই। হিমির 18 বছর পূর্ণ হয়েছে, আর আমি নিজের মেয়েকে ছাড়া থাকবো না। যখন বউ নিজ থেকেই এসেছে আর থেকেছেও এই বাড়িতে, তবে আর কোনো কিছুর দরকার নেই। রিত, তুই কি বলিস? হৃদ শান্তভাবে তাকায়। হঠাৎ লজ্জা পেল হিমি। জেরিন বেগমও সায় দিলেন। সব ঠিকঠাকই থাকলো, তবে তুষি এবার কান্না করে দিল। তার কান্না দেখে হৃদ মাথায় গাঁটটা মেরে বলে, এই একদম কান্না করবি না, তোকেও কাল বিদায় করব তন্ময়ের সাথে। কান্না করে নিজেকে এই বাড়িতে রাখার ধান্দা ছেড়ে দে, বুঝলি? সবাই হেসে দিল। তন্ময়কে তার পরিবার নিয়ে একদিন আসার কথা বলা হলো। তারপর তুষি আর তন্ময়ের বিয়ের কথা বাঁকা করবে সবাই। মালিনী বেগম আর হিমি মিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে।
শফিক ইসলাম ও জেরিন বেগম নিজের ছেলেকে ক্ষমা করে দিয়েছে। হিমিকে হৃদের হাতে তুলে দিয়েছেন মীর। একমাত্র বোনকে হৃদের কাছে বুঝিয়ে দিল সে। খাবার টেবিলে আড্ডা বসেছে নতুন আত্মীয়দের। সবাই আড্ডা দিচ্ছে, তবে হৃদ খাবার নাড়ছে শুধু। কিছু একটা ভাবছে সে। হৃদকে নিচু গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে, খাবার খাচ্ছেন না কেন? হৃদ তাকায়, চোখে চোখ পড়তেই ইশারায় কিছু একটা বলল সে। তবে তার এই ইশারা বুঝতে ব্যর্থ হিমি। হৃদ গাল ফুলিয়ে অর্ধেক খাবার খেয়েই উঠে যায়। সেটা সবার দৃষ্টির আড়ালে লক্ষ্য করেছিল হিমি। সবাই খাবার খেয়ে এবার বসার ঘরে আড্ডার আসর জমাতে লাগলো। একের পর এক কথা, হিমি তাদের সাথেই ছিল। তখনই হৃদ বাড়ি থেকে বেরিয়ে যায়। জিজ্ঞেস করার আগেই সে চলে যায়। হিমি মনে করেছিল হয়তো কোনো কাজে গিয়েছে হৃদ। তাদের আড্ডার মধ্যেই হৃদ ফিরে এসেছে। তবে হিমির সাথে কোনো কথা না বলেই সে নিজের রুমে চলে গিয়েছে। সবাই রাতের খাবার খেয়ে যাবে, যার কারণে হিমি, মালিনী বেগম, মিহুল, এমনকি জেরিন বেগমও কাজে লেগে পড়লেন। রাতের ডিনারের সময়ও হৃদ হিমির সাথে একটুও কথা বলেনি। তবে কেন? চুপচাপ নিজের খাবার খেয়ে সে উপরে চলে গিয়েছে। সবাই বিদায় নিলেন। একে একে যে যার বাড়ি চলে যায়। মিহুল আর মীর জেরিন বেগমের সাথেই চলে যায়। তন্ময় বলে যায় সে নিজের বাবা মাকে নিয়ে আসবে। তখন তুলসীর লজ্জা দেখে কে। সব গুচ্ছ গাছ করে হিমি এবার উপরে এলো। দরজা ভেতর থেকে বন্ধ, তবে কেন? টোকা দিয়ে সে বলে, শুনুন, দরজাটা খুলুন। দরজা খুলে গেল। হিমি ভেতরে প্রবেশ করতে দরজাটা বন্ধ করে দিল হৃদ। চমকে ফিরে তাকায় হিমি। পায়ের কাছে কিছু একটা অনুভব হতেই নিচের দিকে তাকায়, যাতে আরও বেশি অবাক হয় সে। অবাক গলায় বলে, এতগুলো ফুলের পাপড়ি এখানে কি করছে? আর রুমকে এমন করে কে সাজিয়েছে? মনে হচ্ছে বাসর ঘর। মুখ ফুসকে বেরিয়ে এলো কথাটা। তখনই হৃদ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এরপর বলে, রেডি হয়ে এসো, একটা ছোট সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ? বউ, তা তো এখনই বলবো না। ওয়াশরুমে যে শাড়িটা আছে সেটা পরে রেডি হয়ে আসো, তারপর। হিমি আর জোড়াজুড়ি করলো না, বরং ওয়াশরুমে চলে যায়। তাতে আরও বেশি অবাক হয় সে। বিড়বিড় করলো, এত কিউট একটা শাড়ি। একটা কালো রঙের সিল্কি শাড়ি, সুন্দর করে তার কারিগরি। হিমি বুঝলো না হঠাৎ শাড়ি দিল কেন হৃদ তাকে। তবে সে এটা পরে নিল। দরজা খুলে বের হতেই হৃদের দৃষ্টিতে লজ্জা পেল সে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদ। মনোমুগ্ধকর দৃষ্টি যেন। হিমি আজ তৃতীয়বারের মতো হৃদের সামনে শাড়ি পরেছে, কিন্তু কেন সেটা সে জানে না। হৃদ এগিয়ে এলো। হিমিকে চমকে দিয়ে তার সামনে হাঁটু ভাঁজ করে বসলো সে। চমকে হিমি বলে, আরে রে, কি করছেন? হৃদ নিজের এক হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, কখনো ভাবিনি আমি যে আমার জীবনের সাথেও কোনো মেয়ে এইভাবে জড়িয়ে যাবে, এতটা নিখুঁতভাবে। তোমাকে অসম্মান হওয়া থেকে, মানে ওই ছবিগুলো যেই সব সোশ্যাল সাইটে আপলোড হয়েছে, সেই সব থেকে তোমাকে বাঁচাতে বিয়ে করলাম। তবে প্রথম দিনেই তুমি আমার মন কেড়েছিলে। আমি হয়েছিলাম তোমার, তবে সেটা আমি বুঝতে পারিনি। আর হয়তো এটাই আমার ভুল ছিল। নিজের থেকেও ছোট মেয়েকে বিয়ে করেছি, ভেবেছিলাম সবাই আমাকে নিয়ে মজা করবে, তোমার পড়াশোনারও ক্ষতি হবে, তাই তোমার থেকে নিজেকে দূর করে দিলাম। 1 বছর শুধু তোমাকে দেখার জন্য ছটফট করেছিলাম, তবে কাউকে বুঝতে দেইনি। আজ আমি বলবো, হিমির দিকে তাকিয়ে হৃদ আবারও বলে, আমি তোমাকে ভালোবাসি রিমঝিম, আই লাভ ইউ। নিজের প্রণয়ের রঙের আমাকে রাঙাবে, আর চাই না দূরত্ব, আমাকে নিজের করবে। ঠিক ততটা আপন যতটা করলে কেউ কখনো আমাকে তোমার থেকে দূরে করতে না পারে। বলো না। হিমি স্তব্ধ হয়ে আছে। নির্বাক তার মুখশ্রী। হঠাৎ করে ডুকরে কেঁদে উঠল। হৃদ ফিক করে হেসে দিল। হিমি হৃদকে উঠিয়ে দাঁড়া করায়। তার মুখে নিজের মাথা রেখে দিল। কান্না করছে, হয়তো খুশির কান্না ছিল এটা। তবে কি সে খুশি? হৃদ আরও কিছু বলবে, তখনই নিজের ওষ্ঠে নরম স্পর্শ অনুভব করলো। কত মুহূর্ত অমথ হয়ে থাকলেও পর মুহূর্তেই নিজেও তার সাথে তাল মেলাতে আরম্ভ করলো। কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে করলো সে। খাটো হিমি তার পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে আছে। অমৃত লাগছে বোধহয় তার কাছে।
আজ পাগল হলো দুজন কপত কপতি, মত্ত হলো একে অপরের মাঝে, গভীর স্পর্শে ভরে দিল একে অন্যকে। ভালোবাসা প্রকাশ পেল দুজনে, নিজেদের ঘনিষ্ঠতার মাঝে হারিয়ে গেল, পূর্ণতা পেল আজ তাদের ভালোবাসা।